আমাদের পার্টির রাজ্য সম্পাদক মন্ডলীর একাধিক সদস্য, প্রয়াত কমরেড কেশব মজুমদারের কন্যা, আপনারা যারা সমবেত হয়েছেন, বয়োজ্যেষ্ঠ সমবয়সী অনুজ, মা, ভাই এবং বন্ধুগণ, কেশব মজুমদারের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছে। তার পুত্র, তার কন্যা এবং পরিজন, তাদের সকলের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। কেশব মজুমদারের সাথে আমার সম্পর্ক ছাত্র এবং শিক্ষক হিসেবে। আমি উদয়পুর রমেশ হাই স্কুলের ছাত্র ছিলাম সেই সময়। উমাকান্ত স্কুলে পড়ার সময় ক্লাস 8-এ যখন আমি উত্তীর্ণ হই, মাঝামাঝি সময়ে আমার জন্মস্থান উদয়পুরে ফিরে যাই এবং রমেশ হাই স্কুলে ভর্তি হওয়ার সুযোগ পাই। ক্লাস 9-এ যখন উঠি তখন বাণিজ্যের যে সাবজেক্টটা, বিষয়টা, এটা আমাদেরকে বিশেষভাবে পড়ানোর ব্যবস্থা ছিল। কিন্তু আমরা লক্ষ্য করছিলাম আমাদের স্কুলে বাণিজ্যের বিষয় পড়াবার জন্য মাস্টারমশাইদের সংখ্যা কম। সেই সময় আমাদের স্কুলে মহিলা শিক্ষিকা ছিলেন না। এটা সচেতনভাবে কিনা আমার জানা নেই, কিন্তু তখন কোনো মহিলা শিক্ষিকাকে নুন সেকশনে, মর্নিং সেকশন ছিল, নুন সেকশনে ক্লাস 6 থেকে 10, তখন 11 ক্লাস হয়নি, 12 ক্লাস হয়নি। এরকম সময়ে একজন মাস্টারমশাই, তিনিও প্রয়াত অনেক আগে, দিলীপ ভট্টাচার্য, তিনি কমার্সের সাবজেক্টগুলো আমাদের পড়িয়ে সাহায্য করার চেষ্টা করতেন। এরকম সময়ে কেশববাবু রমেশ হাই স্কুলে চাকরিতে যোগদান করেন। সবটাই আমি আমার স্মরণ শক্তি থেকে বলার চেষ্টা করছি। হয়তো এখানে সেখানে কিছু তথ্যের গরমিল থাকলেও থাকতে পারে। তখন আমরা যেটা লক্ষ্য করেছি, তিনি শুধু শিক্ষকই ছিলেন না। শিক্ষক হিসাবে তো শুরুতেই অল্প সময়ের ব্যবধানে ছাত্রদের মধ্যে গ্রহণযোগ্যতা অর্জন করেছিলেন। তিনি কমার্সের সাবজেক্টগুলো যেমন পড়াতেন, তখন একটা বিশেষ সাবজেক্ট ছিল আমাদের সমাজবিদ্যা, সোশ্যাল স্টাডিজ। এখন আর এটা পড়ানো হয় না, অনেক আগেই তুলে দেওয়া হয়েছে। কেশববাবু আমাদের ক্লাসে, ক্লাস 9-এ যখন আমরা পড়ি, এই সাবজেক্টটা তিনি পড়াতেন অন্যান্য কমার্সের সাবজেক্টের পাশাপাশি। আমার অন্তত নিজের অভিজ্ঞতার কথা আমি বলছি, এই সাবজেক্টটা পড়াতে গিয়ে অন্যান্য সাবজেক্ট পড়াবার সময় তিনি যতটা নিজেকে উৎসাহিত করার চেষ্টা করতেন, কিন্তু এই সাবজেক্ট পড়াবার সময় আমার মনে হয়েছে যেন তিনি
দ্বিগুণ উৎসাহ নিয়ে আরো ব্যাপক পরিসরে এই সাবজেক্টটা ছাত্রদের সামনে উপস্থিত করার চেষ্টা করতেন। কারণ এটা এমন একটা সাবজেক্ট, এটাতে বিজ্ঞান আছে, ভূগোল আছে, খনি আছে, নদী আছে, সমুদ্র আছে, অর্থনীতি আছে, সমাজনীতি আছে, অর্থাৎ রাজনীতি সব কিছু মিলিয়ে আমাদের দেশের সংবিধান থেকে আরম্ভ করে সমস্ত বিষয়। এবং তখনই আমার অন্তত উপলব্ধির মধ্যে এসেছিল যে মাস্টারমশাই তো শুধু মাস্টারমশাই না, তিনি শুধু পরীক্ষা পাশের জন্য তো আমাদের সাবজেক্টের পাঠ দিচ্ছেন না, তিনি তো এটার মধ্য দিয়ে আরো অনেক কিছু বলার চেষ্টা করছেন, অনেক দূরে আমাদের দৃষ্টিটাকে নিয়ে যাওয়ার জন্য তিনি চেষ্টা করছেন। অর্থাৎ তিনি শ্রেণীগত দৃষ্টিভঙ্গি নিয়ে শ্রেণী রাজনীতি উপস্থিত করছেন, এটা বুঝবার উপলব্ধি তখন আমার হয়নি। আমি তখন রাজনৈতিক বিষয় সম্পর্কে সচেতন না, কিন্তু তখন মনে হতো অন্যান্য মাস্টারমশাইরা যা পড়ার, কেশববাবু যেন একটু আলাদা। তখনই কিন্তু চোখের মধ্যে এটা আসে। আমি আমার নিজের উপলব্ধির কথা বলছি। তারপরে যেটা লক্ষ্য করলাম, তিনি ভালো তবলা বাদক ছিলেন। আমাদের স্কুলে দুর্গাপূজার ছুটির আগে, আমি রমেশ স্কুল বলছি, আমি এখনো দাবি করি এটা আমাদেরই স্কুল, যদি আমি 3 বছর পড়েছি, 8, 9, 10। স্কুল জীবনের সমস্ত অভিজ্ঞতা এবং আনন্দ এই স্কুলেই আমি পেয়েছি এবং ভোগ করেছি, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। তখন দেখলাম তিনি তবলা বাজাতেন, এবং এই পুজোর আগে প্রায় 1 মাস ব্যাপী এই স্কুলে আপনার সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হতো, প্রতিযোগিতামূলক। তারপর একটা ভালো অনুষ্ঠান, 2 দিন 3 দিনের, অতিথি অভ্যাগতরা আসতেন, পুরস্কার বিতরণ হতো, সব মিলিয়ে প্রথম ধারণা ছিল কেশববাবু তবলাই বাজাতে পারেন। পরে গিয়ে দেখলাম তিনি তো শুধু তবলা বাজাতে পারেন ঘটনা তা না, তিনি তো ভালো গানও গাইয়েও তিনি। এবং আজকে আমি বলছি খোলা মন নিয়ে, গানের সুবাদেই কিন্তু প্রভাদীর সাথে কেশববাবুর সম্পর্ক। প্রভাদীও গান গাইতেন। প্রভাদীর বাড়ি থেকে কেশববাবুদের বাড়ি মাঝখানে একটা ছোট পুকুর, এটা পানা পুকুরের মতো, এটাতে কেউ স্নান করতে পারতো না, কিন্তু ভালো মাছ ছিল। উদয়পুরের পূর্ব বাজারে 2টো বড় হোটেল ছিল, একটা হোটেলের মালিক ছিলেন আসলাম বলে ভদ্রলোক, ট্রাইবেল, তিনি ভালো সেতার বাজাতেন। এই পুকুরটার মালিক ছিলেন তিনি। এটার একটা পাড়ে ছিল কেশববাবুর ভাইয়ের বাড়ি, যেখানে তিনি পশ্চিমবাংলা থেকে ত্রিপুরায় প্রথম আসেন, উদয়পুরে প্রথম যান, সেখানেই তিনি প্রথম উঠেন। ওই বাড়িতে গিয়ে তার কাছে আমরা অঙ্ক করতাম প্রাইভেট, কিন্তু আমার পরিবারের পক্ষে তাকে বেতন দেওয়া সম্ভব ছিল না, তিনি কোনোদিন টাকা চাইতেন না। ওখান থেকে প্রভাতীদের বাড়ির দূরত্ব হচ্ছে পুকুরের এই পাড়ার ওপার, ওখানে গাছ মাছের আসন বসতো, এখানে আসা যাওয়া করতো। প্রভাতী একটা প্রাইমারি স্কুলের শিক্ষিকা ছিলেন, তাদের পরিবারের সাথে আমাদের নিবিড় সম্পর্ক ছিল। এই সুবাদে তাদের মধ্যে একটা নৈকট্য গড়ে উঠে পরবর্তী সময়ে বিবাহের সম্পর্কে তারা আবদ্ধ হন, পরিবার গড়ে তোলেন। ভালো গান গাইতেন কেশববাবু। তারপর দেখা গেল তিনি বেহালাও বাজাতে পারেন। আমি একটা একটা করে বলছি। আমরা স্কুলের ছাত্ররা নাটক করতাম, বিশেষ করে রবীন্দ্র শতবার্ষিকীতে বিভিন্ন স্কুলের টিম, টাউন হল একটাই আমাদের, এখন যেখানে পাকা বাড়ি, তখন পাকা বাড়ি ছিল না, প্রত্যেকটা স্কুলের জন্য আলাদা আলাদা করে দিন ধার্য ছিল, মাস্টারমশাইদের জন্য আলাদা করে নাটক করার ব্যবস্থা ছিল। উদয়পুরের মাস্টারমশাইদের যে নাটকের টিম, তাতে দেখা গেল কেশববাবু অভিনয় করছেন,
আরে কি অদ্ভুত ব্যাপার, ভদ্রলোক তো কালচারাল ফিল্ডে প্রায় সমস্ত দিক থেকেই দক্ষ। তারপরে গিয়ে দেখা গেল ক্রিকেট খেলার মাঠে ব্যাট যত না ভালো করতেন তার চেয়ে বেশি বল ভালো করতেন। তিনি বেস্ট বোলার ছিলেন না, ফাস্ট বোলার ছিলেন না, স্পিন বল করতেন। এবং আমাদের কাছে যেটা তিনি আকর্ষণ করতেন, তিনি যে বলটা থ্রো করতেন, তার মানে বলটা কিভাবে ধরছেন এটা ব্যাটসম্যান যাতে বুঝতে না পারে, এটা এমনভাবে গোপন করে তিনি বলটা থ্রো করতেন। এটা একটা অসাধারণ গুণ ছিল, আমি এটা লক্ষ্য করতাম খেলার মাঠে। তিনি আমাদের নিয়ে খেলাধুলা করতেন অন্যান্য মাস্টারমশাইদের সাথে। কেশববাবু একা আমি বলছি না, অর্থাৎ একাধারে একজন সফল শিক্ষক, সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে নিবিড় এবং বিপরীতভাবে যুক্ত, খেলার মাঠে ছাত্র শিক্ষক সকলের সাথে মিলেমিশে একাকার। এর মধ্য দিয়েই কেশববাবু ধীরে ধীরে উদয়পুরে নিজের একটা স্থান তিনি করে নেন। এই সময় কিন্তু তার সাথে রাজনৈতিক সম্পর্ক সেভাবে গড়ে উঠেছে আমাদের তা না। উদয়পুরে খাদ্য সংকট তৈরি হয়েছে 67-তে, জিনিসপত্রের দাম ভীষণভাবে বাড়ছে, রেশনে জিনিস পাওয়া যাচ্ছে না, কালোবাজারে বেশি দাম দিয়ে কিনতে হয়। সেই সময় আন্দোলন গড়ে ওঠে, আমরা তার সাথে যুক্ত হই এবং গৌরাঙ্গ দাস শহীদ হন। সেদিন রোববার ছিল। আমরা বেরোতে পারছি না বাড়ি থেকে। আমার এখনো মনে আছে, উদয়পুরের বাড়ি থেকে সরিয়ে দেওয়ার জন্যে মহারানীতে আমরা একই সাথে পড়তাম, কিন্তু মনমোহন দা তার বয়স বেশি, তিনি মাধ্যমিক পাশ করার পর আর কলেজে যাওয়ার চেষ্টা করেননি, শিক্ষকতার চাকরি নেন। তখন শিক্ষকের চাকরি পাওয়া আজকের মতো এত দুরূহ ছিল না। সেই মনমোহনদার স্কুলের সাথে যে বাড়ি, সেখানে থেকেই তিনি ক্লাস করতেন, শনিবার দিন চলে আসতেন, আবার সোমবার সকালে যেতেন। তার কাছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য এই কেশববাবুরা মিলেই 2-3 জন মাস্টারমশাই রমেশের স্কুলের ব্যবস্থা করেন। এটা বুঝতে অসুবিধা হয়নি। তখন আস্তে আস্তে তার সান্নিধ্যে আসার চেষ্টা করলাম কলিটিতে। খাদ্য আন্দোলন, তার মধ্য দিয়ে উদয়পুরে বন্ধ ডাকা হলো, এবং শুধু বন্ধ না, বলা হলো সেদিন একটা জনসভা হবে। কারা ডাকছেন? কোনো পলিটিক্যাল পার্টি না। এবং আমার এখানে বলতে কোনো সংকোচ নেই। এই যে খাদ্য আন্দোলন, যেটা সারা ত্রিপুরাকে সেদিন নাড়িয়ে দিয়েছিল, আজকের দিনের মতো তখনকার প্রচার মাধ্যম শক্তিশালী ছিল না, এবং রেডিও ছিল আর একটা দুটো পত্রিকা বেরোতো, সম্ভবত জাগরণ, গণরাজ তখন বেরোতো কিনা আমি বলতে পারছি না। আর এমনিতে বাইরের পত্রিকা যুগান্তর পেতাম। একটা ঔষধের দোকানে গিয়ে সকালবেলা যুগান্তর পত্রিকা পড়ে আসতাম। আর আমাদের স্কুলে প্রেয়ার মিটিংয়ের পর কোনো না কোনো ক্লাসের ছাত্রকে এই পত্রিকার খবর ক্যাপশন লিখে এনে পাঠ করতে হতো। এটা লেখবার জন্য সেখানে যেতাম, যুগান্তর পত্রিকা থেকে এগুলি নিতাম। যাই হোক, সেই সময়ে এই উদয়পুরের এই যে আন্দোলন, খাদ্য সংকট বা জিনিসপত্রের দরদাম বৃদ্ধি, এটা শুধু উদয়পুরের জন্য সীমাবদ্ধ ছিল না, সারা ত্রিপুরাতে এই জিনিসটা চলছিল। শচীন্দ্রলাল সিংহ হচ্ছেন তখন মুখ্যমন্ত্রী। তো যাই হোক, কমিউনিস্ট পার্টি উদয়পুরের এই আন্দোলনে তেমনভাবে কৃতিত্ব দাবি করার মতো অবস্থায় ছিল না। আন্দোলনটা মূলত জনগণের ক্ষোভ বিক্ষোভের বহিঃপ্রকাশ যখন নানাভাবে করতে শুরু করলো, স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনটা বিকশিত হতে আরম্ভ করলো। ফলে এই যে বন্ধ ডাকা হলো এই খাদ্য আন্দোলনের কমিটি, এবং সেখানে মজুদ উদ্ধার করে উদয়পুরের ধর্মাশ্রম বলে একটা ছোট ধর্মীয় বাড়ি ছিল সিনেমা হলের পাশে।
এই আপনার মজুদ উদ্ধার করে, ব্যয়ী মজুদ উদ্ধার করে এখানে এসে আমরা জমা রাখতাম। এগুলো কতদিন জমা রাখবো? এগুলো তো বিক্রি করতে হবে, তারপরে যাবে কোথায়? এই কেশববাবুদের পরামর্শ নিয়ে একটা দাম ঠিক করে মাইক করে এই দাম জানিয়ে দেওয়া হলো, বাজারের চাইতে কম দাম। দেখা গেল 2 দিনে সমস্ত জিনিস উজাড় হয়ে গেছে, আর সেই জিনিসগুলি বাজারে পাওয়া যায় না। প্রচণ্ড সংকট তৈরি হলো। তাতে উদ্যোক্তারা জনগণের রুদ্ররুষের সম্মুখীন, প্রায় মার খাওয়ার মতো অবস্থা। তারা সতর্কতা এটা করেছে। তাহলে কি করতে হবে? আবার আমাদের পরামর্শ দিয়ে বলা হলো, মাইক দিয়ে তোমরা বলে দাও দোকানেরা যে কোনো দামে বিক্রি করুন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে বেশি দাম দয়া করে নেবেন না। মাইকে বলতে হবে। কিন্তু এই আবেদনের সাড়া দিয়ে দোকানিরা কম দাম দিয়েছেন ঘটনাটা না, বরং দ্বিগুণ দাম নেওয়ার চেষ্টা করেছেন। অর্থাৎ আন্দোলনকারীদের বিরুদ্ধে এটা অনেকটা প্রতিশোধমূলক। কিন্তু সাধারণ মানুষ আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো রকম নেতিবাচক দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ ঘটাননি। যাই হোক, পর্যায়ক্রমে একটা সময় গিয়ে উদয়পুরে বন ডাকা হলো, টাউন হলের মাঠ। তখন মাঠ একটাই, এখন যেটা টাউন হলের পেছনে যে জায়গাটার মধ্যে আপনার নগর পঞ্চায়েতের অফিস টফিস সানাতানা হয়ে গেছে, সেখানে মিটিং হবে। বক্তা ঠিক হলো, তার মধ্যে আমি একজন ছিলাম। আমি তো জীবনে কোনোদিন মাঠে দাঁড়িয়ে বক্তৃতাই করিনি। আমি অসম্ভব, আমি তো বক্তৃতা করতে পারবো না। কেশববাবু উনি প্রায় ধর্মকৃষ্ণরে বলে, হ্যাঁ তোমাকে বলতে হবে। আমি কি করে বলবো, কি বলবো? আমি তো কোনোদিন পাবলিক মিটিংয়ে কথা বলিনি, আমি লিখে দেবো তোমার বক্তৃতা। আমার জীবনে প্রথম পাবলিক মিটিংয়ে বক্তৃতা করা, এবং সেই বক্তৃতা তিনি লিখে দিলেন। ওনার হাতের লেখা মানে মুক্তাক্ষরের মতো, ইংরেজি বাংলা দুটোই। আমার যদি ভুল না হয় তাহলে আমার মনে হয় যে 3-4 পৃষ্ঠার বেশি না। আচ্ছা, লেখা বক্তৃতা কি জনসভায় করা যায়? কিন্তু বক্তৃতা তো আমার পকেটে আছে, আমি পড়েও গেছি। তারা কিন্তু মাঠে, আমাদের মঞ্চের ধারে কাছে না, শ্রোতৃমণ্ডলীর মধ্যে বসে আছেন, এবং রমেশ স্কুলের অধিকাংশ মাস্টারমশাই। তখন এগুলো দেখে আমাদের উপলব্ধি হয়েছে গোটা আন্দোলনটার পেছনে মাস্টারমশাইদের একটা ভূমিকা আছে। ছাত্ররা এবং যুবকরা এবং একটা অংশ ব্যবসায়ীরা এই আন্দোলনটাকে সমর্থন করছিলেন, সাহায্য করছিলেন। যদিও শেষ পর্যন্ত তার লেখা বক্তৃতা আমি সব জিনিস সেখানে উপস্থিত করতে পারিনি। আমি কি বলেছি আমি নিজেই বলতে পারবো না। আমি আমার মতো করে বলার চেষ্টা করছি নিজের অভিজ্ঞতার ভিত্তিতে। আমি কথাগুলি কেন বললাম? এবং আরেকটা বক্তৃতা তিনি লিখে দিয়েছেন আমাকে, বিতর্ক প্রতিযোগিতা। এটা অনেকে মনে করতে পারেন যে আপনি কেশববাবু বলতে ওটা আপনার নিজের ইতিহাস বলছেন, মোটেই ঘটনা না। তার সাথে কেশববাবু বিশেষভাবে জড়িত, এবং তার মধ্যে যে একটা দৃষ্টিভঙ্গি, এটা বুঝবার জন্য বলছি। আজকের দিনের মাস্টারমশাইরা অনেকেই এগুলো ভাবেনও না, করেনও না, করতে বললেও তারা করবেন আমার অন্তত বিশ্বাসও না। মানে আত্মকেন্দ্রিকতা আমার একটা জায়গায় চলে গেছে। তখন উদয়পুরের সমস্ত স্কুলের ছাত্রদের মধ্যে প্রতিযোগিতা হবে। এখান থেকে আগরতলায় রাজ্যের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে উমাকান্ত স্কুলে। উদয়পুরের যে প্রতিযোগিতা, সাবজেক্ট এখন আমার মনে আছে, সমবায়ের পক্ষে এবং বিপক্ষে। এবং কেশববাবু বললেন তুমি বিপক্ষে বলবে। আমি কি বলবো, আর সমবায় কি, এটাই তো আমি ভালো করে জানি না, বুঝি না। তো বসলো, তারপরে এই বিপক্ষের বক্তব্য কি হওয়া উচিত এটাও তিনি লিখে দিলেন। এটা ছিল ফার্স্ট লেখা। এটা পাবলিক না, এটা বিতর্ক সভা। এবং এটা ঘটনা, এই বিতর্ক সভায় অংশগ্রহণ করার পর আমাদের মহকুমা থেকে একজনই সিলেক্টেড হয়েছিলেন, আমাকে সেখানে সিলেক্ট করে পাঠানো হয়েছিল। এবং ভিত্তিটা হচ্ছে কেশববাবুর লেখা যে পয়েন্টস। আমি কি করে অস্বীকার করবো, ভুলে যাবো কি করে? আজকালের দিনের মাস্টারমশাই এভাবে ছাত্রদের সাহায্য করেন? ক্লাসিক তো অনেকে ঠিক মতো, আমি সমস্ত মাস্টারমশাইয়ের কথা বলছি না, নিজে বিদ্যালয়ে যে শ্রেণীতে যে সাবজেক্ট পড়ান সেই সেকশনের ছাত্ররা সেই মাস্টারমশাইয়ের বাড়িতে যখন প্রাইভেট পড়তে যায়, সেই মাস্টারমশাই সেই ছাত্রকে কিন্তু প্রাইভেট পড়ান, টাকাও নেই। আমাদের সময় এটা আমরা ভাবতেই পারি। মানে আমি এই কথাগুলি বলছি একেবারে গাছটা লাগানো থেকে শুরু করে মালি যেভাবে গাছটাকে বড় করে, তাদের চোখে সেই সময় যারা নজরে এসেছিলেন
ভেবেছিলেন, বুঝতে পেরেছিলেন একটু চেষ্টা করলে বোধহয় তৈরি করা যাবে। আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, এরকম অনেককেই ধরে ধরে কেশববাবু সহ আমাদের রমেশা স্কুলের সেই সময় প্রায় 6-7 জন মাস্টারমশাই, তারা ছাত্রদের মধ্যে রাজনৈতিক উন্নত চেতনা নিয়ে যেহেতু তারা আস্তে আস্তে বড় হয়, তখন তারা মার্ক্সবাদ কি, লেনিনবাদ কি, গান্ধীবাদ কি, হ্যাঁ, বামপন্থ কি, কমিউনিস্ট কি, এগুলিতে ঢুকতেনই না। বাস্তব অভিজ্ঞতা উপস্থিত করে নিজেদের মধ্যে যে ক্ষোভ, ক্রোধ, এগুলিকে সংহত করে এর থেকে বেরোবার জন্য তাৎক্ষণিক পরিস্থিতিতে কি করা দরকার, তখনকার সমস্যার উপর ভিত্তি করে পথ দেখাবার চেষ্টা করতেন। এর মধ্যে কেশববাবু রমেশ স্কুলের মাস্টারমশাইদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। আমাকে স্বীকার করতেই হবে, রমেশ স্কুলের সেই সময় যিনি প্রধান শিক্ষক ছিলেন ধীরেন্দ্র দত্ত, তার সান্নিধ্য না পেলে কেশববাবুর পক্ষে এই কাজ করা অত সহজ ছিল না। এটা আমার বলতে হচ্ছে। এবং সেখান থেকে লড়াইয়ের মধ্য দিয়ে কেশববাবু প্রথম সংগঠন শুরু করলেন টিটিএ, যদি আমার ভুল না হয়, বেসরকারি শিক্ষক সমিতি। তখন এটা খুব শক্তিশালী সংগঠন, তার মধ্যে বিভাজন তৈরির চেষ্টা চলছে। সেই জায়গায় রমেশ হাই স্কুলের হেডমাস্টারমশাইকে বামপন্থী প্রগতিশীল মনোভাবাপন্ন যারা, তাদের শিবিরের মধ্যে অন্তর্ভুক্ত করে আগরতলায় এসে লড়াই করে নেতৃত্ব রাখার ক্ষেত্রে এখানে অনিল সরকার প্রমুখরা তাদের নেতৃত্বে লড়াই চলছে, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। কিন্তু এটাতে বেশি দিন তার পক্ষে নিজেকে আবদ্ধ রাখা সম্ভব হয়নি। তার তো পরিসরটা, ব্যক্তিটা অনেক বেশি, শুনছিলেন আপনারা। এবং তারপর আস্তে আস্তে তিনি প্রকাশ্যে রাজনীতিতে আসতে শুরু করলেন, গণতান্ত্রিক আন্দোলনে প্রকাশ্যে আসতে শুরু করলেন, যুব আন্দোলনের মধ্যে নিজেকে যুক্ত করলেন। ছাত্র আন্দোলন তো তার পক্ষে করা সম্ভব ছিল না, কিন্তু ছাত্র আন্দোলন সংগঠিত করার ক্ষেত্রে পরোক্ষভাবে যে ভূমিকা নিয়েছেন, আমি আমার জীবনের অভিজ্ঞতার মধ্য দিয়ে তার কিছু খণ্ডচিত্র আপনাদের সামনে উপস্থিত করার মধ্য দিয়ে আপনাদের বুঝতে সাহায্য করার ক্ষেত্রে একটু ভূমিকা নেওয়ার চেষ্টা করছি, নাথিং এলস। তারপরে তো ভোটের রাজনীতি আসলো, তিনি ভোটে দাঁড়ালেন। প্রথমবারের নির্বাচনে হয়তো তিনি জয়যুক্ত হতে পারেননি কাকরাবনে। এরপরে পরপর 7টা নির্বাচনে তিনি জয়যুক্ত হয়েছেন। তারপরেও তাকে আমরা দাঁড়া করাতাম, কিন্তু এটা রিজার্ভ হয়ে গেল। তফসিলিদের জন্য সংরক্ষিত আসন হল, স্বাভাবিক কারণেই তার পক্ষে তো সেখানে দাঁড়ানো সম্ভব ছিল না। এটা একটা অভিজ্ঞতা। এবং তিনি পার্টির উদয়পুর মহকুমার সম্পাদক হন। এবং যেটা এখানে বলা হলো, কমরেড জিতেন বলার চেষ্টা করেছেন, কেশববাবু তো প্রথম ভাড়া বাড়িতেই থাকতেন, একটার পর একটা বাড়ি বদল করে করে ভাড়া বাড়িতে থাকতেন। অনেক পরে গিয়ে আপনার অমরসাগরের পাড়ে বাড়ি তৈরি করেছেন। তো এই বাড়িটা প্রকৃত অর্থেই পার্টির গেস্ট হাউসও বলা যায়, পার্টির ঠিকানাও বলা যায়। এটা কঠিন সময়ে বা স্বাভাবিক সময়ে, কঠিন সময়ের যে একটা উদাহরণ কমরেড জিতেন দেওয়ার চেষ্টা করেছে, আমি এগুলি বলে সময় নিতে চাইছি না। আমার এখনো মনে আছে, জোট সরকারের সময়ে কেশবপুর বাড়িতে পার্টির বিভাগীয় সম্পাদক মন্ডলীর সভা হচ্ছে, আমি উপস্থিত ছিলাম পার্টি রাজ্য কমিটির পক্ষ থেকে। তখন বই পাওয়া যাচ্ছিল না, কালোবাজারি চলছিল, দ্বিগুণ দাম। টেক্সট বইয়ের যা দাম তার কয়েক গুণ বেশি হচ্ছে তার নোটবুকের। নোটবুক না কিনলে টেক্সট বুক বিক্রি হতো না। সেই সময় আন্দোলন চলছে ছাত্র ফেডারেশনের ডাকে। সেই আন্দোলনে ছাত্রদের একটা মিছিল মহকুমা শাসকের অফিসের সামনে গেছে, একটু উত্তেজনার বহিঃপ্রকাশ ঘটে, গুলি চলে, একটা ছাত্র সেখানে প্রাণ হারায়। কেশবপুর বাড়িতে আমরা তখন মিটিং করছি, সেখানে খবর আসে, মিটিং বন্ধ করে সেখান থেকে আমরা দলবদ্ধভাবে কেশবপুর সহ সেই জায়গায় আমরা ছুটে যাই। তখন তার বাড়িতেই মিটিং, পার্টি অফিস নাই। মোটর স্ট্যান্ডে পার্টি অফিস ছিল, একটা হোটেল বাড়ির পাশে 2তলা বাড়িতে, সেটা বন্ধ রাখতে হয়েছে।
এটাকে ভিত্তি করে নরেশ ঘোষের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র, সন্ত্রাসবাদীদের সঙ্গে যুক্ত, পুলিশের ড্রেস পাওয়া যায়, এগুলি তারাই রেখেছে মামলা সাজাবার জন্য। ওই মিটিংয়ে নরেশও উপস্থিত ছিলেন এবং 4 থেকে 5 জন কমরেড পরবর্তী সময় যারা উদয়পুরের পার্টি নেতৃত্বে চলে আসেন, তারা বাড়ি ঘরে থাকতে পারছিলেন না, তাদের বাড়িতেই খুন করার চেষ্টা হয়েছে। এমনকি ঘরের কারে গিয়ে আশ্রয় নিয়েছেন, এই কারের মধ্যে বল্লম দিয়ে খুঁচিয়ে লুক আছে কিনা খুঁজে বের করার চেষ্টা করছিল বিষ্ণু দত্ত। সে মানে বহু কষ্টে নিজেকে রক্ষা করতে পেরেছিল। এই তাদেরকে কেশবপুর বাড়িতে জায়গা দেওয়া হয়েছে, তারা ওই ঘরে থাকতেন, ওই ঘরে আমরা মিটিং করছিলাম, সেখানে এই ঘটনা। তো পরবর্তী সময়ে তিনি কৃষক সভা একটা অল্প সময়ের জন্য করেছেন, কিন্তু মূলত উদয়পুরের যে পার্টি, সেই পার্টিটাকে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। গোটা উদয়পুর তার হাতের তালুতে, কর্মীদের চেনেন, এলাকা জানেন, সমস্যা জানেন, সেই জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার চেষ্টা করেছেন। মন্ত্রী হিসেবে তার যে সাফল্য, সেটা তিনি তার দক্ষতার পরিচয় রেখেছেন। প্রত্যেকটা দপ্তরেই তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা সেখানে পালন করার চেষ্টা করেছেন। এবং এখানে যেটা না বললে অন্যায় হবে, কেশববাবু হিসেবে গড়ে ওঠার পেছনে তার মায়ের অবদান সবচেয়ে বেশি আমার মনে হয়েছে। এই মাকে দেখেছি একদিকে রান্না করছেন, আরেকদিকে আমাদের আন্দোলনের পোস্টার লিখছেন। অদ্ভুত ঘটনা, কোনো মহিলাকে পোস্টার লিখতে প্রথম আমি এটা দেখি। তার মানে আমাদের মহিলারা, মায়েরা সে সময় পোস্টার লিখতেন না, ঘটনা দ্বারা আমার চোখে পড়ে। কিন্তু কেশববাবুর মাকে আমি দেখছি অমসাগরের পারে সিনেমা হল থেকে নিচের দিকে নিয়ে যাওয়ার পথে বাঁ হাতে যে বাড়িটাতে ভাড়া থাকতেন, মা ছেলে একটা ঘরে থাকতেন, পাশে একটা রান্নাঘর, সেখানে তিনি রান্না করছেন এবং পোস্টার লিখছেন। আমি তো স্তম্ভিত হয়ে গেছি। দাঁড়িয়ে আমি লক্ষ্য করছি একটা বাঁশের কঞ্চি, তার মধ্যে ন্যাকড়া জড়ানো, আলতা দিয়ে তার মতো করে তিনি পোস্টার লিখে যাচ্ছেন, রান্নাও করছেন। এবং মা ছেলের মধ্যে যে পলিটিক্যাল বন্ডিং, এটা না থাকলে পরে যে লড়াইয়ের মধ্য দিয়ে পরিবারটাকে একটা জায়গায় নেওয়ার চেষ্টা করেছেন খাওয়া পড়ার প্রশ্নে, এবং তার সঙ্গে যে রাজনীতি, এটা সবটাকে মোকাবেলা করে এরকম জায়গায় আসা কেশব মজুমদারের পক্ষে অতটা সহজ হতো না। মায়ের অবদান মানে অসাধারণ। এটা আমাদের এখনকার জীবনের অভিজ্ঞতা, যেখানে বাবাদের কিছু বিরক্তি আছে হয়তো, কিন্তু মা যদি স্ট্রং একটা স্ট্যান্ড নেন ছেলে বা মেয়ের পক্ষে রাজনীতি করার প্রশ্নে, সেখানে রাজনীতি করতে অসুবিধা হয় না। প্রথম দিকে একটু অসুবিধা হয়, পরে পরিবারে সেই ছেলে বয়সে যতই কম হোক না কেন, সেই পরিবারের কর্তা হয়ে যায়। এটা এখানে বসে আছেন বাদল চৌধুরী, তিনি কিন্তু পরিবারের বড় সন্তান না, তার বড় ভাই এখনো জীবিত আছেন, খুব অসুস্থ, বড় বোনরা আছেন ছোট। বাবা প্রায় গালাগালি করতেন, এই বাড়িতে গেলেই থাকতাম, বিলুনিয়া এটাই ছিল ঠিকানা আমার। কিন্তু শেষ কথা শেষ পর্যন্ত বাদল চৌধুরী বলতেন, বাড়ির যে কোনো বিষয়, মানে পারিবারিক সমস্ত কিছু। এই অভিজ্ঞতা থেকে আমি বলছি, আলটিমেটলি পরিবারে যদি একজন কমিউনিস্ট ডেভেলপ করে, বয়সটা বিচার্য বিষয় নয় পরিবারের কাছে, অভিভাবকদের কাছে। এটাই হচ্ছে পরিষ্কার যে তার কোনো পার্সোনাল ইন্টারেস্ট নাই। সে যাই বলবে সামগ্রিক স্বার্থের কথা ভাবনা রেখে প্রত্যেকের যাতে ভালো হয়, মন্দ না হয়, ক্ষতি না হয়, সেদিক থেকে সে পরামর্শ দেবে। আমি তো বাদলদার পরিবারের ক্ষেত্রে আমি বলবো যে এটা আমার চাক্ষুষ করা। তো যাই হোক, সেদিক থেকে কেশববাবুর ক্ষেত্রে কেশববাবুর মায়ের অবদান, এই যে বর্ধমান চলে আসলেন বাবার মৃত্যুর পর 6 বছরের মাথায়, এবং সবাই মনে করেন যে কেশববাবুর জন্ম বর্ধমানে। আমারও ধারণা ছিল এটি। আজকে যদি দেশের কথা আমি না পড়তাম, আমাদের উদয়পুরের কমরেডটি যদি না লিখত, খুব ভালো লেখা লিখেছেন। অভিযোগের রেফারেন্স, অনেক অজানা তথ্য জানার সুযোগ হয়েছে অনেকেরই। পার্টিকুলারলি আমার কাছে যেটা সে হচ্ছে জন্মের জায়গাটা, সেখান থেকে কেশববাবু তার যে ভিত্তিটা
হ্যাঁ, এটা মাটিটা কিন্তু সেখানেই তিনি খুঁজে পেয়েছিলেন এবং পেছনে মায়ের ভূমিকা। অফকোর্স বর্ধমানের যে গণতান্ত্রিক আন্দোলন, কমিউনিস্ট আন্দোলন, বামপন্থী আন্দোলন, স্বাধীনতার সংগ্রামে তার যে ভূমিকা, এটা পশ্চিমবাংলার মধ্যে প্রথম সারির অন্যতম জেলা, স্বাভাবিক কারণে সেটা প্রভাবিত করেছে। তো সেদিক থেকে এই মায়ের ছেলের মানে সম্মিলিত উদ্যোগে পার্টির সামনে যখন নানা জটিলতা উপস্থিত হয়েছে, সেই জায়গায় পার্টিকে সাহায্য করার প্রশ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা তারা সেখানে নিয়েছেন। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এবং এটা ঘটনা যে তার মৃত্যুর আগে বছর 3 পর্যন্ত তার পক্ষে পার্টি অফিসে যাওয়া, সক্রিয় ভূমিকা নেওয়া পার্টির কাজে সম্ভব ছিল না। শারীরিকভাবে বাধ্যত দেখলে কেশববাবু ফিট। তার মৃত্যুর অন্তত মাস 4 আগে আমি তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তিনি রামনগরে একদিন আসতেন, মাঝামাঝি একটা বাড়িতে ভাড়া থাকতেন। অ্যাপারেন্টলি ফিজিক্যাল কোনো প্রবলেম নেই, শুধু হচ্ছে তার হাঁটুর প্রবলেম, হাঁটতে পারছেন না, দাঁড়াতে পারছেন না, এই হাঁটু তার দেহের ওজনটা বইতে পারছে না। কিন্তু এখানে অন্য কোনো চিকিৎসা করে এটার থেকে বেরিয়ে আসা যায় কিনা, তার পরিবারের লোকরা খুব চেষ্টা করেছে, কিন্তু এখান থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ ছিল না। এই পরিস্থিতিতে যতদিন পর্যন্ত উদয়পুরে ছিলেন আমাদের কমরেডরা, উদয়পুরের, উনি আসতে না পারলেন, বাড়িতে যেতেন মাঝে মাঝে, বিভিন্ন মানে বিষয় নিয়ে কথাবার্তা বলতেন, তার পরামর্শ নিতেন এবং তিনিও খোলা মন নিয়ে তাদেরকে সাহায্য করার চেষ্টা করতেন। আগরতলা আসার পর এটা তার পক্ষে করার সম্ভব ছিল না গত বছর 3 যাবৎ। তো তারপরেও আমি লক্ষ্য করতাম মাঝে মাঝে উদয়পুরের নেতারা আসতেন। মানিক বিশ্বাস যখন সেক্রেটারি ছিলেন তিনি আসতেন, যেতেন, কথা বলতেন, আরও 2-4 জন তারা যেতেন, কথাবার্তা বলতেন, তার থেকে পরামর্শ নিয়ে যেতেন। এটা তো কম সাহায্য না, এটার ভিত্তিটা হচ্ছে তার অভিজ্ঞতা এবং উদয়পুরকে জানেন। এদিক থেকে তার জীবৎকালেই তার অনুপস্থিতি উদয়পুরের পার্টি উপলব্ধি করত, তখনই উপলব্ধি করত। এখন তো যাও মাঝে মধ্যে কথা বলতে পারতো, সেটাও বলার সুযোগটা তাদের হাতছাড়া হয়ে গেল। এটা নিঃসন্দেহে এটা মানে আমাদের জন্যে বর্তমান সময়ে এটা তো ক্ষতিরই, এটা তো অস্বীকার করা যাবে না। তার পরিবারের জন্যে, তার ছেলে মেয়ে, পুত্রবধূ, তার অন্যান্য পরিজন, তাদের জন্য যেমন ক্ষতি, আমাদের পার্টির জন্য তো নিঃসন্দেহে ক্ষতি। কিন্তু কিছু করার নেই, এটা তো আমাদের ওভারকাম করতে হবে। তো ওভারকাম করতে গেলে পরে এই কেশববাবুর যে গুণাবলীগুলির কথা এখানে বলা হলো, হ্যাঁ, এগুলো থেকে তো আমাদের শিক্ষা দিতে হবে। আমরা তো শুধু এখানে ফুলমালা দেওয়ার জন্য আসিনি। আর এই তার যে সৎ গুণাবলীগুলি যেগুলো উল্লেখ করার চেষ্টা হলো, এটা শুধু বলার জন্য আর শোনার জন্য না। এগুলো কেন বিশেষ করে বলবো, আমাদের কম বয়সের কমরেড যারা পার্টিতে এখন দায়িত্ব নিয়ে কাজকর্ম করার চেষ্টা করছেন, এখান থেকে আমাদের কিন্তু শেখবার অনেক মশলা আছে এবং এটা শিখে আমাদের মতো করে যদি আমাদের কর্মক্ষেত্রে আমরা কার্যকরী করার চেষ্টা করি, তাহলেই কেশববাবুর প্রতি যথার্থ শ্রদ্ধা প্রদর্শন করা সম্ভব হবে। কেশববাবু নিয়মিতভাবে মার্ক্সীয় সাহিত্যের চর্চা করতেন। পার্টি ক্লাসটা তিনি খুব বেশি যে নিতেন, এটা নেওয়ার মতো সুযোগ তার কম ছিল। মাস লিডার হলে যেটা হয়ে যায়, মহকুমা সব জায়গায় ছুটতে হচ্ছে, ক্লাস টাস করার সময় হয়তো সেরকম পেতেন না। কিন্তু ঘরোয়া আলোচনায় বা পার্টির কমিটির আলোচনায় যখন এই সমস্ত প্রশ্নগুলো উঠত, পলিটিক্যাল কোশ্চেন, আইডিওলজিক্যাল কোশ্চেন, তার সঙ্গে আপনার মিলিয়ে সাংগঠনিক বিষয়, সেগুলোতে তো বলা যায় একজন বুৎপত্তি সম্পন্ন কমিউনিস্ট সংগঠক হিসাবে তিনি যোগ্য ভূমিকা গ্রহণ করতেন এবং কন্ট্রিবিউট করতেন, হেল্পফুল। এটা অস্বীকার করার কোনো সুযোগ কাজে সব দিক মিলালে পরে এটা একটা অসাধারণ গুণের অধিকারী ছিলেন। কাজে তার থেকে শেখবার আমাদের অনেক কিছু আছে, আমি আমার নিজেকে নিয়েও বলছি। তা এখন তিনি নেই, কিন্তু একটা জটিল অবস্থা তৈরি করেছে আমাদের দেশের বর্তমান শাসক গোষ্ঠী। সামনে নির্বাচন আসছে, সমস্ত রাজনৈতিক দল এই নির্বাচনকে ভিত্তি করে
যার যার মতো করে তারা সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এবং এই জায়গাতে যেটা দেখা যাচ্ছে, অর্থনৈতিক ক্ষেত্রে যে আক্রমণটা তারা নামিয়ে এনেছে, জিনিসপত্রের দরদাম বাড়ছে, প্রচণ্ড রকম বেকার সমস্যার সৃষ্টি হয়েছে, শিক্ষার সুযোগ হরণ করছে, স্বাস্থ্য পরিষেবার সুযোগ হরণ করছে, মুষ্টিমেয় শতকরা ৫-৭% তাদের স্বার্থ রক্ষা করার জন্যে একটার পর একটা আক্রমণাত্মক অর্থনৈতিক অবস্থান গ্রহণ করছে। এটার বিরুদ্ধে আন্দোলন মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। তাকে প্রতিহত করার জন্য প্রথম দিকে সাম্প্রদায়িক ভেদ বিভাজন এটা আছে এখনো, কিন্তু তারপরেও যখন বুঝতে পারছেন আটকানো যাচ্ছে না, গণতন্ত্রের উপর আক্রমণ সংগঠিত করছেন। এই আক্রমণ সংবিধানের বিরুদ্ধে গিয়ে এখন কেন্দ্রীভূত হয়েছে। আমাদের সংবিধানের অন্যতম মূল কথা হচ্ছে সংসদীয় গণতন্ত্র, তাতে সংসদ অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। আমাদের বর্তমান যিনি প্রধানমন্ত্রী, প্রথম দিন যখন তিনি সাংসদ হলেন, যে ঢুকবার আগে গড়িয়ে গড়িয়ে ঢুকেছেন ধুলাবালি গায়ে মেখে, গণতন্ত্রের পূজারী।